আমাদের চারপাশের সবকিছু যে একটা গোপন কোড মেনে চলে সেটা কি জানেন? আজ আমরা সেই কোডটাই ভাঙব, রাসায়নিক গণনার কোড। আচ্ছা, যে কোনো রাসায়নিক বিক্রিয়ার সময় পরিমাণটা যে একদম নিখুঁত হতে হয় এটা কতটা জরুরি? মানে সামান্য একটু কম বা বেশি হলে কি এমন হবে? চলুন দেখি। যেমন ধরুন একটা গাড়ির এয়ারব্যাগ, এর ভেতরে থাকা সোডিয়াম অ্যাজাইডের পরিমাণে যদি সামান্য ভুল হয় তাহলে কি হতে পারে? গ্যাস যদি কম তৈরি হয়, এয়ারব্যাগটা ঠিকমতো ফুলবেই না, কোনো কাজেই আসবে না। আর যদি গ্যাস প্রয়োজনের চেয়ে বেশি হয়ে যায়, তাহলে তো সেটা আরও ভয়ঙ্কর ব্যাপার। তার মানে এখানে নির্ভুল হিসাবটা শুধু খাতা কলমের বিষয় না, এটা একদম জীবন আর মৃত্যুর প্রশ্ন। তো বুঝতেই পারছেন, এই গণনাগুলো শুধু পরীক্ষার খাতায় নম্বর পাওয়ার জন্য না, বাস্তব জীবনে এটা মানুষের জীবন পর্যন্ত বাঁচাতে পারে। প্রশ্ন হল, রসায়নবিদরা কিভাবে এত নিখুঁতভাবে সব হিসাব করেন? এর পেছনে কিন্তু একটা দারুণ শক্তিশালী কনসেপ্ট বা ধারণা কাজ করে। আর সেই গোপন অস্ত্রটা হল একটা বিশেষ একক, যা ছাড়া রাসায়নিক গণনার দুনিয়াটাই অচল। আর সেটার নাম হল মোল। মূল জিনিসটা কি? সহজ কথায়, এটা হলো পরমাণু বা অণু মাপার একটা একক। ঠিক যেমন আমরা ডিম গোনার জন্য ডজেন বা কাগজ গোনার জন্য রিম সাহান্যতে ব্যবহার করি। দেখুন, ১ ডজন মানে যেমন সবসময় ১২টা জিনিস, ঠিক তেমনি ১ মোল মানেও সবসময় একটা নির্দিষ্ট সংখ্যা। আর সেই সংখ্যাটা হলো অনেক অনেক বড় একটা সংখ্যা। ৬.০22 এর পরে আরও ২৩টা শূন্য। এই বিশাল সংখ্যক পরমাণু বা অণুকে এক কথায় বলা হয় ১ মোল। এই যে অবিশ্বাস্য বড় সংখ্যাটা দেখছেন, একে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা। সত্যি বলতে কি, এটা এতটাই বড় যে আমাদের পক্ষে কল্পনা করাও কঠিন। ব্যাপারটা কতটা বিশাল সেটা বোঝানোর জন্য একটা উদাহরণ দিই। ধরুন, আমাদের কাছে ১ মোল পেন্সিলের রাবার আছে। সেই রাবার দিয়ে আমরা পুরো পৃথিবীকে প্রায় ৫০০ মিটার বা আধা কিলোমিটার পুরো একটা চাদর দিয়ে ঢেকে ফেলতে পারব। ভাবা যায়? কিন্তু ল্যাবে কাজ করার সময় আমরা তো আর একটা একটা করে পরমাণু গুনতে বসি না, তাই না? তাহলে এই বিশাল সংখ্যাটাকে আমরা মাপব কিভাবে? এখানে আসে মোলার ভরের ধারণা। মোলার ভর হল একটা সেতুর মতো। এটা একদিকে থাকা মোলের ধারণাকে অন্যদিকে থাকা গ্রাম এককের সাথে জুড়ে দেয়, যেটা আমরা সহজে ওজন করতে পারি। এক কথায়, গ্রাম আর মোলের মধ্যে আসা যাওয়ার রাস্তা হল এই মোলার ভর। আচ্ছা, আমাদের হিসাবের টুলকিটে আরও একটা জরুরি জিনিস আছে। সেটা হল সমতাবিধান করা রাসায়নিক সমীকরণ। এটাকে আমরা একটা রান্নার রেসিপির সাথে তুলনা করতে পারি। আর এই রেসিপির মূল ভিত্তি হল বিজ্ঞানের একটা খুব সাধারণ নিয়ম, পদার্থের নিত্যতা সূত্র। মানে কোনো কিছুই হারিয়ে যায় না বা নতুন করে তৈরি হয় না, শুধু এক রূপ থেকে আরেক রূপে বদলে যায়। একটা ব্যালেন্সড বা সমতাবিধান করার সমীকরণ ঠিক এটাই নিশ্চিত করে। বিক্রিয়ার আগে যতগুলো পরমাণু ছিল, বিক্রিয়ার পরেও ঠিক ততগুলোই থাকে, শুধু তারা নতুন করে নিজেদের সাজিয়ে নেয়। আর সমীকরণের সামনে যে সংখ্যাগুলো থাকে, ওগুলোই আমাদের বলে দেয় কোন উপাদান ঠিক কী অনুপাতে মেশাতে হবে। একেবারে রান্নার রেসিপির মতো। বেশ, অনেক তো তত্ত্ব কথা হলো। চলুন এবার এই সব জ্ঞান কাজে লাগিয়ে ধাপে ধাপে একটা সত্যিকারের সমস্যার সমাধান করে ফেলি। আমাদের সমস্যাটা হলো, যদি আমরা ২ গ্রাম অ্যালুমিনিয়ামকে সালফিউরিক অ্যাসিডের সাথে পুরোপুরি বিক্রিয়া করাই, তাহলে এসটিপিতে কতটুকু হাইড্রোজেন গ্যাস তৈরি হবে? এখানে এসটিপি মানে হলো স্ট্যান্ডার্ড টেম্পারেচার ও প্রেশার বা আদর্শ উষ্ণতা ও চাপ, যেটা গ্যাসের আয়তন মাপার জন্য একটা নির্দিষ্ট অবস্থা। এই সমস্যাটা সমাধানের জন্য আমরা সহজ ৩ ধাপের একটা রোডম্যাপ ফলো করব। প্রথমে গ্রামকে মোলে নেব, তারপর আমাদের রেসিপি ব্যবহার করে হাইড্রোজেনের মোল বের করব, আর শেষে সেই মোলকে লিটারে কনভার্ট করব। খুবই সোজা। আচ্ছা, তাহলে প্রথম ধাপ, আমাদের কাছে আছে ২ গ্রাম অ্যালুমিনিয়াম। একে মোলে নিতে হলে অ্যালুমিনিয়ামের মোলার ভর দিয়ে ভাগ করতে হবে, যা হলো ২৬.৯৮ গ্রাম মোল। তো ২কে ২৬.৯৮ দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি ০.০৭৪১ মোল অ্যালুমিনিয়াম। প্রথম ধাপ শেষ। এবার কাজে লাগবে আমাদের রাসায়নিক রেসিপি, মানে ওই সমীকরণটা। সমীকরণ বলছে প্রতি ২ মোল অ্যালুমিনিয়াম থেকে ৩ মোল হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। তাহলে ০.০৭৪১ মোল অ্যালুমিনিয়াম থেকে কতটা হাইড্রোজেন তৈরি হবে? সোজা হিসাব, আমরা পাচ্ছি ০.১১১ মোল হাইড্রোজেন গ্যাস। এবার একদম শেষ ধাপ। আমরা জানি এসটিপিতে যে কোনো গ্যাসের ১ মোলের আয়তন হয় ২২.৪ লিটার। তাহলে আমাদের হাতে থাকা 0.111 মোল হাইড্রোজেনের আয়তন কত হবে? সিম্পল, 0.111কে ২২.৪ দিয়ে গুণ করতে হবে। আর আমাদের ফাইনাল উত্তর হল 2.49 লিটার,
তার মানে 2 গ্রাম অ্যালুমিনিয়াম পুরোপুরি বিক্রিয়া করলে 2.49 লিটার হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। দেখলে তো কত সহজে ধাপে ধাপে উত্তরটা বেরিয়ে এলো? তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? চলুন আমাদের গণনা টুলকিটটা একবার ঝালিয়ে নেওয়া যাক। সবচেয়ে জরুরি যে বিষয়গুলো মনে রাখতে হবে সেগুলো হলো 1. যে কোনো হিসাব শুরু করতে হবে একটা ব্যালেন্সড সমীকরণ বা রেসিপি দিয়ে। 2. মোল হলো সবকিছুকে জোড়া লাগানোর সেতু। 3. গ্রাম থেকে মোলে যেতে মোলার ভর আর এক জিনিস থেকে অন্য জিনিসে যেতে মোল অনুপাত ব্যবহার করতে হবে। আর শেষে সবসময় এককগুলোর দিকে খেয়াল রাখতে হবে। এককগুলোই কিন্তু আপনাকে বলে দেবে যে আপনি ঠিক পথে এগোচ্ছেন কিনা। এই যে হিসাবগুলো আমরা শিখলাম, এগুলো শুধু বইয়ের পাতায় আটকে নেই। জীবন বাঁচানোর ওষুধ বানানো থেকে শুরু করে রকেটকে মহাকাশে পাঠানো পর্যন্ত সব কিছুর পেছনে কিন্তু লুকিয়ে আছে এই ধরনের নিখুঁত রাসায়নিক রেসিপি। এবার একটু ভাবুন তো, আমাদের এই আধুনিক দুনিয়ায় আর কোথায় কোথায় এই অদৃশ্য গণনাগুলো লুকিয়ে আছে? রসায়ন বলতে আমাদের মাথায় কি আসে? রং বেরঙের তরল মেশানো, টেস্ট টিউব, মাঝে মাঝে হয়তো একটু ধোঁয়া বা বিস্ফোরণ। কিন্তু এর আড়ালে যে একটা নিখুঁত গণিতের জগৎ আছে, সেটা কি আমরা জানি? আজ আমরা রসায়নের সেই গোপন গণিতের রহস্যটাই উন্মোচন করতে চলেছি, যেখানে প্রতিটি পরমাণুকে গোনা হয় আর প্রতিটি গ্রামের হিসেব রাখা হয়। একবার ভেবে দেখুন তো, একটা গাড়ি দুর্ঘটনার সময় চোখের পলকে একটা এয়ারব্যাগ ফুলে ওঠে, কিন্তু ওটা কিভাবে জানে যে ঠিক কতটা গ্যাস তৈরি করতে হবে? এখানে তো সামান্য ভুলেরও কোনো সুযোগ নেই। যদি গ্যাস একটু কম হয় তাহলে জীবন বাঁচবে না, আবার বেশি হলে সেটাও বিপদ ডেকে আনতে পারে। এই জীবন মরণের প্রশ্নের উত্তরটাই কিন্তু লুকিয়ে আছে রসায়নের গণিতে। এয়ারব্যাগের এই ঘটনাটাই কিন্তু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে রসায়নে নির্ভুলতা বা প্রেসিশন কতটা জরুরি। এটা শুধু একটা লক্ষ্য নয়, এটাই সবকিছু। ল্যাবরেটরি থেকে শুরু করে জীবন রক্ষাকারী প্রযুক্তি পর্যন্ত সব জায়গায় সঠিক পরিমাপই হল সাফল্যের আসল চাবিকাঠি। এই যে জীবন বাঁচানোর প্রযুক্তি, এর পেছনে আছে সোডিয়াম অ্যাজাইড নামের একটা রাসায়নিক যৌগের খুব দ্রুত ঘটে যাওয়া একটা বিক্রিয়া। কিন্তু আসল জাদুটা হলো এর পেছনের গণিত। 1 মিলিগ্রামেরও কম বা বেশি পরিমাণে ভুল হলে ফলাফল কিন্তু মারাত্মক হতে পারে। তাহলে প্রশ্ন হলো, রসায়নবিদরা এই নিখুঁত হিসাবগুলো করেন কিভাবে? তাদের কাছে কিছু বিশেষ টুলস আছে, বলতে পারেন একটা টুলকিট। চলুন সেই টুলকিটের ভেতরটা একটু উকি দিয়ে দেখি আর মূল ধারণাগুলো জেনে নিই। এই সব গণনার মূল ভিত্তি হল স্টোইকিওমেট্রি। নামটা শুনে একটু ঘাবড়ে যাওয়ার কিছু নেই। সহজ ভাষায় এটা হলো রাসায়নিক বিক্রিয়ার রেসিপির গণিত। ঠিক যেমন একটা কেক বানানোর জন্য সঠিক পরিমাণে ময়দা আর চিনি লাগে, স্টোইকিওমেট্রি আমাদের বলে দেয় যে একটা বিক্রিয়ার জন্য কোন পদার্থ ঠিক কতটা দরকার। আমরা যেমন 1 ডজন বলতে 12টা বুঝি, রসায়নবিদরাও পরমাণু বা অণু গোনার জন্য একটা একক ব্যবহার করেন, আর সেটা হলো মোল। 1 মোল মানে একটা বিশাল সংখ্যা। 6.022 এর পর আরও 23টা শূন্য। এই মোলই পারমাণবিক জগৎ আর আমাদের দৃশ্যমান জগতের মধ্যে একটা সেতু তৈরি করে। কিন্তু একটা সমস্যা আছে, ল্যাবে তো আর একটা একটা করে পরমাণু গোনা যায় না, তাই না? আমরা যেটা পারি সেটা হলো কোনো পদার্থের ভর মাপা। এখানেই চলে আসে মোলার ভরের ধারণা। এটাই হলো সেই ব্রিজ যা আমাদের মাপা ভরকে, মানে গ্রামকে, মোলের সাথে জুড়ে দেয়, যা গণনার জন্য খুবই জরুরি। আর সব রাসায়নিক বিক্রিয়া একটা খুব গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলে, ভরের নিত্যতা সূত্র। এর মানে হলো বিক্রিয়ার সময় কোনো পরমাণু হারিয়েও যায় না, আবার নতুন করে তৈরিও হয় না। তারা শুধু নিজেদের মধ্যে সাজসজ্জা বদল করে। এই ছবিটার দিকে তাকালে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, পরমাণুগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে না। বিক্রিয়ার আগে আর পরে তাদের সংখ্যা একই থাকছে। তারা শুধু নিজেদের মধ্যে নতুন করে জোট বেঁধে নতুন অণু তৈরি করছে। একটা ব্যালেন্সড বা সমতা বিধান করা সমীকরণই আমাদের এই আণবিক নাচের সঠিক অনুপাতটা বলে দেয়। অনেক তো থিওরি হলো, এবার চলুন আসল কাজে নামা যাক। যে কোনো স্টোইকিওমেট্রি সমস্যা সমাধানের জন্য একটা দারুণ রোড ম্যাপ আছে, মাত্র 4টা ধাপ। এটা জানা থাকলে সব সহজ। চলুন সেই রোড ম্যাপটা দেখে নেওয়া যাক। এই রোড ম্যাপটা অনেকটা জিপিএসের মতো কাজ করে। প্রথম কাজ হলো সমীকরণটা ঠিকঠাক লিখে ব্যালেন্স করা।
এরপর আমাদের হাতে যে পরিমাণটা আছে সেটা গ্রাম হোক বা লিটার তাকে মোলে নিয়ে আসা। ৩ নম্বর ধাপে সমীকরণের অনুপাত ব্যবহার করে আমরা যেটার পরিমাণ জানতে চাই সেটার মোল সংখ্যা বের করা। আর সবশেষে সেই মোলকে আবার আমাদের দরকারি এককে গ্রাম বা লিটারে ফিরিয়ে আনা। ব্যাস এই তো। চলুন আর দেরি না করে এই রোড ম্যাপটা হাতে কলমে ব্যবহার করে দেখি। আমরা এখন 5টি ভিন্ন ভিন্ন উদাহরণ দেখব যাতে পুরো ব্যাপারটা একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যায়। আমাদের প্রথম সমস্যা, আমাদের কাছে 2 গ্রাম অ্যালুমিনিয়াম আছে। প্রশ্ন হলো, এটা বিক্রিয়া করলে এসটিপি বা স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসারে কত লিটার হাইড্রোজেন গ্যাস তৈরি হবে? এটা একটা ক্লাসিক ভর থেকে আয়তন বের করার অঙ্ক। আচ্ছা, এই বড়সড় গণনাটা দেখে ভয় পাওয়ার কিছু নেই। আমরা রোড ম্যাপটা ফলো করি। প্রথমে 2 গ্রাম অ্যালুমিনিয়ামকে এর মোলার ভর 26.98 দিয়ে ভাগ করে মোলে নিয়ে গেলাম। এরপর ব্যালেন্স সমীকরণ থেকে আমরা জানি 2 মোল অ্যালুমিনিয়াম থেকে 3 মোল হাইড্রোজেন তৈরি হয়। এই অনুপাতটা ব্যবহার করলাম। আর শেষে যেহেতু এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার, সেটা দিয়ে গুণ করে দিলাম। দেখুন কিভাবে এককগুলো একটা একটা করে কেটে গিয়ে শুধু লিটার পড়ে থাকছে। আমাদের উত্তর হল 2.49 লিটার হাইড্রোজেন। এবার ঠিক উল্টোটা করা যাক। আমাদের কাছে গ্যাসের আয়তন দেওয়া আছে আর বের করতে হবে একটা কঠিন পদার্থের ভর। চলুন দেখি এটা কিভাবে করতে হয়। এখানেও কিন্তু সেই একই রোডম্যাপ। প্রথমে সালফার ডাইঅক্সাইডের আয়তনকে 22.4 দিয়ে ভাগ করে মোলে নিয়ে গেলাম। এরপর সমীকরণের মোল অনুপাত ব্যবহার করলাম, যেটা এখানে খুবই সহজ, 2:2, মানে আসলে 1:1। শেষে ক্যালসিয়াম অক্সাইডের মোলার ভর মানে 56.08 গ্রাম দিয়ে গুণ করে দিলাম। আর আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত ভর 3.5 x 10⁻³ গ্রাম। আচ্ছা, এবার একটা মজার কাজ করা যাক। একটা নির্দিষ্ট ভরের মধ্যে ঠিক কতগুলো পরমাণু আছে সেটা গুণে বের করব। মানে আমরা একটা বড় স্কেলের পরিমাপ থেকে আণুবীক্ষণিক জগতের সংখ্যা বের করতে চলেছি। এই গণনার জন্য আমাদের দরকার হবে অ্যাভোগ্যাড্রোর সংখ্যা। প্রথমে 77.8 গ্রাম বোরনকে তার মোলার ভর অর্থাৎ 10.81 গ্রাম দিয়ে ভাগ করে মোলে আনলাম। তারপর সেই মোল সংখ্যাকে অ্যাভোগ্যাড্রোর ওই বিশাল সংখ্যাটা 6.022 এক্সপোনেন্ট 10⁻23 দিয়ে গুণ করলেই পরমাণুর মোট সংখ্যা বেরিয়ে আসে। সংখ্যাটা একবার দেখুন, 4.33-এর পর 24টা শূন্য, ভাবা যায়? এখন আমরা দেখব একটা যৌগের ভেতরে কোনো মূল ও মোট ভরের কত শতাংশ জায়গা দখল করে আছে। এটাকে বলা হয় শতকরা সংযুতি বা পার্সেন্ট কম্পোজিশন। এটা করার জন্য প্রথমে আমাদের পুরো যৌগটার মোট মোলার ভর জানতে হবে। এরপর প্রত্যেকটা মৌলের জন্য তার মোট ভরকে ওই টোটাল মোলার ভর দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করতে হবে। যেমন দেখুন, পটাশিয়ামের জন্য আমরা তার ভর 39.10কে মোট ভর 158.0 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করেছি আর পেয়েছি 24.75%। এভাবেই বাকিগুলো বের করা হয়েছে। আমাদের শেষ উদাহরণটা সবচেয়ে বাস্তবসম্মত, কারণ ল্যাবে সবসময় যা হিসাব করা হয় তা পাওয়া যায় না, কিছু না কিছু কম হয়। চলুন দেখি এই পার্থক্যটা কিভাবে হিসাব করতে হয়। এখানে দুটো ধাপ। প্রথমত আমরা খাতা কলমে হিসাব করে বের করব যে ঠিক কতটুকু উৎপাদিত হওয়ার কথা ছিল। একে বলে থিওরেটিক্যাল ইয়েল্ড, যা এখানে 20.3 গ্রাম। দ্বিতীয়ত আমরা ল্যাবে আসলে যা পেয়েছি মানে অ্যাকচুয়াল ইয়েল্ড 17.3 গ্রাম, তাকে ওই থিওরেটিক্যাল ইয়েল্ড দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করব। এতেই আমরা পেয়ে যাব পার্সেন্ট ইয়েল্ড, যা হল 85.2%। এটা আমাদের বলে দেয় বিক্রিয়াটা কতটা সফল হয়েছে। তো এই যে এত সব হিসাব নিকাশ, এর আসল গুরুত্বটা কোথায়? এই গণনাগুলো কিন্তু শুধু বইয়ের পাতায় বা পরীক্ষার খাতায় সীমাবদ্ধ নেই। এর বাস্তব প্রয়োগ আমাদের চারপাশের পৃথিবীকে প্রতিনিয়ত বদলে দিচ্ছে। তাহলে মূল কথাগুলো কি দাঁড়ালো? স্টোইকিওমেট্রি হল সব রাসায়নিক বিক্রিয়ার রেসিপি, মোল হল পরমাণু গুণার মূল একক, আর আমাদের 4 ধাপের রোডম্যাপটা যে কোনো সমস্যা সমাধানের জন্য একটা দারুণ কাজের জিনিস। এই লুকানো গণিতের উপর ভিত্তি করেই কিন্তু ওষুধ থেকে শুরু করে আধুনিক সব উপকরণ তৈরি হয়।
এই জ্ঞান আমাদের হাতে অসীম সম্ভাবনা তুলে দিয়েছে। এখন প্রশ্ন হল, যেহেতু আমরা পরমাণু পর্যন্ত গুনতে শিখে গেছি, এই ক্ষমতা ব্যবহার করে আমরা মানবজাতির জন্য পরবর্তী কোন অসাধারণ জিনিসটি তৈরি করব? প্রশ্নটা কিন্তু ভাবার মতো, তাই না? রাসায়নিক গণনা শুনলেই কি একটু কঠিন মনে হয়? আচ্ছা, ভাবুন তো একবার, এটা যদি একটা কোডের মতো হয়, যেটা ভাঙার জন্য শুধু সঠিক টুলসগুলো জানা দরকার। চলুন আজ আমরা একসাথে সেই কোডটা ভাঙার চেষ্টা করি আর দেখে নিই কীভাবে এই গণনায় একদম প্রো হওয়া যায়। তো আমাদের এই পুরো জার্নিতে আমরা কি কভার করছি চলুন এক নজরে দেখে নিই। আমরা শুরু করব একটা পারফেক্ট কেমিক্যাল রেসিপি দিয়ে। তারপর শিখব মোল দিয়ে কিভাবে গুনতে হয়, মোল থেকে ভরে কিভাবে যেতে হয়। এরপর একটা বিক্রিয়ার ম্যাপ পড়া শিখব। আর সবশেষে সবকিছু একসাথে করে একটা বড় সমস্যার সমাধান করব। তো চলুন শুরু করা যাক একটা দারুণ বাস্তব উদাহরণ দিয়ে, যেখানে সামান্য একটু এদিক ওদিক হলেই কিন্তু বড় বিপদ ঘটে যেতে পারে। প্রশ্নটা শুনতে যতটা সহজ লাগছে, রসায়নের দুনিয়ায় এর উত্তর কিন্তু ততটাই জরুরি। মানে একটা বিক্রিয়া সফলভাবে ঘটানোর জন্য ঠিক কতটা পরিমাণ রাসায়নিক পদার্থ লাগবে। ধরুন একটা গাড়ির এয়ারব্যাগের কথা। অ্যাক্সিডেন্টের সময় কয়েক মিলিসেকেন্ডের মধ্যে এটাকে ফুলতে হয়। এর ভেতরে থাকা সোডিয়াম অ্যাজাইড নামের একটা রাসায়নিকের জন্যই এটা সম্ভব হয়। এখন পরিমাণটা যদি একটুও কম হয়, এয়ারব্যাগটা ঠিকমতো ফুলবে না, আর যদি বেশি হয়ে যায় তাহলে ব্যাগটা সজোরে ফেটেও যেতে পারে। বুঝতেই পারছেন এখানে নির্ভুল পরিমাণটা কতটা জরুরি। এই যে পরিমাপের সমস্যা, এর সমাধানই হল স্টোইকিওমেট্রি। নামটা শুনতে একটু খটমট লাগতে পারে, তাই না? কিন্তু ব্যাপারটা আসলে খুবই সোজা। সহজ কথায় এটা হলো কেমিস্ট্রির রেসিপি বই, যেটা আমাদের বলে দেয় কোন জিনিসটা ঠিক কী পরিমাণে মেশাতে হবে। তাহলে আমাদের এই কেমিক্যাল রেসিপির জন্য প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টুলটা লাগবে সেটা হলো মোল। চলুন দেখি এই মোল জিনিসটা আসলে কি, আর এটা কিভাবে আমাদের পরমাণু অণু গুনতে সাহায্য করে। আমরা যেমন বলি 1 ডজন মানে 12টা, রসায়নবিদরা ঠিক সেভাবেই পরমাণু বা অণু গোনার জন্য মোল ব্যবহার করেন। এটা আসলে বিশাল একটা সংখ্যাকে বোঝানোর একটা সহজ উপায় ছাড়া আর কিছুই না। এই যে বিশাল একটা সংখ্যা দেখছেন স্ক্রিনে, এটাই হলো সেই ম্যাজিক নাম্বার, অ্যাভোগাড্রোর সংখ্যা। 1 মোল যে কোনো কিছুতেই ঠিক এই সংখ্যক কণা থাকে। মানে এই সংখ্যাটাই হলো অণুবীক্ষণিক জগৎ আর আমাদের খালি চোখে দেখা পরিমাপযোগ্য জগতের মধ্যেকার আসল ব্রিজ। এখন এই ছবিটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এখানে দেখুন বিভিন্ন পদার্থের 1 মোল করে নেওয়া হয়েছে। মজার ব্যাপার হলো এদের প্রত্যেকের ভর আর আয়তন কিন্তু আলাদা, কিন্তু একটা জিনিস কমন, সেটা হলো এদের প্রত্যেকের মধ্যে কণার সংখ্যা একদম সমান। ওই যে 6.022 গুণ 10⁻23। মোলের ব্যাপারটা তো বোঝা গেল, কিন্তু ল্যাবে তো আমরা আর একটা একটা করে কণা গুনতে বসি না, তাই না? আমরা ওজন মাপি গ্রামে। তাহলে এই মোলের অদৃশ্য জগতের সাথে আমাদের পরিমাপের জগতের সংযোগটা হবে কিভাবে? আর এখানেই কাজে আসে মোলার ভর বা মোলার ম্যাস। এটাকে বলতে পারেন একটা ব্রিজের মতো, যেটা মোলের ধারণাকে গ্রামের সাথে জুড়ে দেয়। যে কোনো পদার্থের 1 মোলের ভর গ্রামে যত হয় সেটাই তার মোলার ভর। তার মানে এই মোলার ভর ব্যবহার করে আমরা খুব সহজেই ল্যাবে ওজন করা গ্রামকে আমাদের রেসিপির জন্য দরকারি মোল ইউনিটে নিয়ে যেতে পারি। এই কনভার্সনটাই কিন্তু স্টোইকিওমেট্রির গণনার একেবারে গোড়ার কথা। আচ্ছা, আমাদের হাতে এখন গণনার ইউনিট আছে, মানে মোল, আর পরিমাপের ইউনিটও আছে, মানে গ্রাম। কিন্তু পুরো বিক্রিয়াটা কোন পথে এগোবে তার জন্য তো একটা ম্যাপ লাগবে, তাই না? রসায়নের সেই ম্যাপটাই হলো একটা ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন বা সমতাকৃত রাসায়নিক সমীকরণ। এই যে সমীকরণটা দেখছেন, এটাই আমাদের সেই ম্যাপ। এখানে বাম দিকে আছে অ্যালুমিনিয়াম আর সালফিউরিক অ্যাসিড, মানে আমাদের রান্নার উপকরণ। আর ডান দিকে যা তৈরি হচ্ছে সেগুলো হলো আমাদের ফাইনাল ডিশ বা উৎপাদ। এই ম্যাপটাই আমাদের বলে দেয় ঠিক কী অনুপাতে সবকিছু মেশাতে হবে। সমীকরণের সামনে যে সংখ্যাগুলো দেখছেন 2, 3, এগুলোই কিন্তু আমাদের রেসিপির আসল বিমিল। এদেরকেই বলা হয় সহগ বা কোএফিশিয়েন্ট। এই অনুপাতটা আমাদের কি বলছে? এটা বলছে প্রতি 2 মোল অ্যালুমিনিয়াম বিক্রিয়া করলে আমরা 3 মোল হাইড্রোজেন গ্যাস পাব। এটাই হলো মোল অনুপাত, আমাদের গণনার সবচেয়ে শক্তিশালী টুল। তো আমরা এতক্ষণ ধরে যেই টুলগুলো নিয়ে কথা বললাম, মোল, মোলার ভর আর মোল অনুপাত, এবার সময় এসেছে সবগুলোকে একসাথে কাজে লাগানোর। চলুন একটা পুরো সমস্যা সমাধান করে ফেলি। যে কোনো ধরনের ভর আয়তন বা মাস ভলিউম সমস্যা সমাধানের জন্য এই 3টা স্টেপ ফলো করলেই হবে। এটা একটা ফুলপ্রুফ প্ল্যান।
প্রথমে গ্রাম থেকে মোলে যান, তারপর মোল অনুপাত ব্যবহার করে 1 মোল থেকে আরেক মোলে যান, আর শেষে সেই মোলকে আপনার দরকারি ইউনিটে কনভার্ট করুন। ব্যাস। তাহলে চলুন একটা সত্যিকারের সমস্যা সমাধান করা যাক। প্রশ্নটা হলো, যদি আমরা ঠিক 2 গ্রাম অ্যালুমিনিয়াম নিই, তাহলে বিক্রিয়া শেষে কত আয়তনের হাইড্রোজেন গ্যাস তৈরি হবে? আমাদের রোডম্যাপ অনুযায়ী প্রথম কাজ হলো গ্রামকে মোলে কনভার্ট করা, কারণ আমাদের পুরো রেসিপি বা সমীকরণটা মোলের ভাষায় লেখা। আমরা অ্যালুমিনিয়ামের মোলার ভর ব্যবহার করে 2 গ্রাম অ্যালুমিনিয়ামকে মোলে নিয়ে যাচ্ছি। দ্বিতীয় ধাপে আমরা আমাদের সেই ম্যাপটা ব্যবহার করব, মানে সমীকরণ থেকে পাওয়া মোল অনুপাত। আমরা জানি 2 মোল অ্যালুমিনিয়াম থেকে 3 মোল হাইড্রোজেন পাওয়া যায়। এই অনুপাতটা ব্যবহার করে আমরা অ্যালুমিনিয়ামের মোল থেকে হাইড্রোজেনের মোল বের করে ফেলছি। আর একদম শেষে আমরা যে হাইড্রোজেন গ্যাসের মোল পেলাম সেটাকে একটা পরিমাপযোগ্য আয়তনে, মানে লিটারে কনভার্ট করব। এসটিপিতে যে কোনো গ্যাসের 1 মোলের আয়তন 22.4 লিটার। এই তথ্যটা ব্যবহার করেই আমাদের ফাইনাল ক্যালকুলেশনটা হবে। আর এই তো চলে এলো আমাদের ফাইনাল উত্তর, 2.69 লিটার। দেখলেন তো আমাদের রোডম্যাপটা ফলো করে কত সহজে আর একদম নিখুঁতভাবে হিসাবটা মিলে গেল। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? স্টোইক্রিওমেট্রি দেখতে কঠিন লাগলেও এটা আসলে কঠিন কোনো অঙ্ক নয়। এটা জাস্ট একটা লজিক্যাল রাস্তা। ঠিকঠাক স্টেপগুলো জানা থাকলে আর সেগুলো ফলো করলে যে কোনো রাসায়নিক গণনা সমাধান করা সম্ভব। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, তাই না? আমরা তো ধরে নিলাম আমাদের কাছে যথেষ্ট পরিমাণে সব উপকরণ আছে, কিন্তু কি হবে যদি আমাদের রেসিপির কোনো একটা উপাদান অন্যগুলোর আগেই ফুরিয়ে যায়? বাস্তবে তো এমনটা হতেই পারে, রসায়নেও হয়, আর সেটাই আমাদের নিয়ে যায় সীমাবদ্ধ বিক্রিয়কের ধারণার দিকে। ওটা না হয় আরেক দিনের জন্য তোলা থাক।